আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন, আজকের ক্লাস হচ্ছে প্রিপোজিশন। এটা সম্পূর্ণ মুখস্থের পার্ট। কিন্তু তারপরও আমি আপনাদেরকে ধরে দেখায় দিব কোন জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে। আর আপনি যে কোনো চাকরির পরীক্ষা দেন না কেন, আপনার মিনিমাম একটা প্রিপোজিশন থাকবেই। তো এই প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অবহেলা করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। তো আজকে যারা ক্লাসে জয়েন করবেন, ক্লাসটা যদিও একটু বোরিং বোরিং লাগতে পারে, কারণ হচ্ছে প্রিপোজিশন আসলে এখানে মুখস্থের পার্ট। এটা সারা জীবন আমরা দেখে এসেছি, আমাদের স্যাররা সবসময় কি করেছে, মুখস্থ করার জন্য একটা শিট আমাদেরকে ধরায়া দিত এবং আমরাও চেষ্টা করতাম যে যাতে করে প্রিপোজিশনটা খুব সহজে মনে রাখতে পারি, মুখস্থ করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি এভাবে হয়ে উঠতো না। কিন্তু চাকরির পরীক্ষায় এটা স্কিপ করার কোনো সুযোগ নাই, আপনাকে প্রিপোজিশন মুখস্থই করতে হবে। তো এর জন্য আজকের ক্লাসটা অনেকটা বোরিং হতে পারে, যে আমি এইখানে ধরে আপনাদেরকে এই প্রিপোজিশনগুলো মুখস্থ করার জন্য বলবো। কিন্তু দেখা গেছে আপনি যদি আমার এই ক্লাসটা করে আপনি যদি নিজস্ব একটা নোট তৈরি করে ফেলতে পারেন এবং যদি আপনি এই কিছু প্রিপোজিশন মুখস্থ করে ফেলতে পারেন, রেগুলার যদি প্র্যাকটিসে রাখেন, তাহলে আপনি চাকরির পরীক্ষায় এটা আনসার করতে পারবেন। আর এই প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। আর এই একটা মার্ক বা দুইটা মার্ক চাকরির পরীক্ষায় কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গাটা পড়াশোনা করা বোরিং একটা পড়াশোনা, এটা অনেকেই মনে রাখতে পারে না। এটার জন্য আসলে অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন, অনেক বেশি মনে রাখার প্রয়োজন। তাই আপনি যে কোনো চাকরির প্রস্তুতি নেন না কেন, একদম বেসিক লেভেলের নিম্ন পর্যায়ের যদি একটা চাকরিও আপনি প্রস্তুতি নিতে চান, আপনার এই প্রিপোজিশন জানাই লাগবে। ইভেন এটা ব্যাংক, বিসিএস, এনটিসিআরসিএ, প্রাইমারি যত পরীক্ষা রয়েছে, প্রায় 35 থেকে 40টা পরীক্ষার ম্যাক্সিমাম পরীক্ষাতে আপনার এই প্রশ্নটা আসবেই, প্রিপোজিশন। এর মাঝখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। তাই আজকের ক্লাসে যারা জয়েন হচ্ছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা শেষ পর্যন্ত প্রিপোজিশনটা দেখবেন শেষ পর্যন্ত, এবং আপনার কাজ হচ্ছে সেম টু সেম একটা নোট তৈরি করা। যদিও আমি এই নোটটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারতেছেন। আর ডাউনলোড করে নিলেও আপনারা নিজস্ব একটা নোট তৈরি করবেন। এখন দেখুন, আমরা যে প্রিপোজিশন পড়বো, আচ্ছা আমি একটু সাউন্ডটা চেক করে নেই যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা শুরু করি। এখন দেখুন, আমরা প্রিপোজিশন পড়বো, সরি, সাউন্ডটা চেক করে নেই যে আমার হচ্ছে খুবই ঠান্ডা লেগেছে এবং আমি ওষুধ খাচ্ছি, বাট সহজে ভালো হচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করতেছি ক্লাসগুলো রেগুলার নেওয়ার জন্য, ক্লাস মিস না করার জন্য। কারণ হচ্ছে ক্লাস মিস এই কাশির জন্য করা ঠিক হবে না। যাই হোক, আমরা একটু ডিস্টার্ব ফিল হলেও আপনি আমাকে একটু কনসিডার করে নিয়েন, একটু স্যাক্রিফাইস করিয়েন, আহ, যেহেতু আমি অসুস্থ। আচ্ছা যাই হোক, আমরা দেখুন টোটালি 280টি প্রিপোজিশন মুখস্থ করব। এটা আসলে কোনো নিয়ম দিয়ে হবে না। কেউ যদি মনে করে যে এই যে এরকম, যেমন এই যে মূল্য বা দিকে, পাশে, পছন্দর পরিবর্তে আমরা ফর বসাইতে পারি, বা এরকম যদি কেউ মনে করে ইনটু মানে ভিতরে প্রবেশ বুঝাইলে ইনটু হবে, বা এরকম নিয়মের ক্ষেত্রে এই যে অফ মানে উৎস, মালিকানা, জাত, এরকম যদি অফ মনে করে, তাহলে আসলে হবে না। কেন হবে না? নিয়ম দিয়ে আসলে প্রিপোজিশন বেশি একটা হয় না। আপনি যদি এই নিয়মগুলা শিখেন, এই যে উপরে থাকলে অন বসে, সময়ের পূর্বে অন বসে, কারণ বোঝালে অন বসে, জুড়ে বোঝালে অন বসে, উপলক্ষে বোঝালে অন বসে, আপনি এই বাংলা নিয়মটা শিখলে আপনি পরীক্ষায় প্রিপোজিশন পারবেন না। পরীক্ষায় প্রিপোজিশন কিরকম আসবে? ধরুন আমি এই যে এই বইটা দেখি, এক্সপার্ট ইংলিশ, এটা প্রিপোজিশনের জন্য আমি মনে করি ভালো আছে। আপনাদেরকে এই পিডিএফটাও দিয়ে দিয়েছি, এই যে এক্সপার্ট ইংলিশ। আপনারা এই পিডিএফটা দেখে প্রিপোজিশনের নোটটা করতে পারেন চাইলে হেল্প নিয়ে। আপনাকে যে এই 280 আমার এই নোটে যে প্রিপোজিশন রয়েছে, এই যে এইখানে দেখুন, আমি একটু পরেই দেখাচ্ছি। এইখানে এই যে দেখুন, এইখানে যে 280টা উদাহরণ রয়েছে, এগুলো আসলে মূলত এই দুইটা বই থেকে বাছাই করা। একটা হচ্ছে মাস্টার বই,
আর হচ্ছে এই যে ইংলিশ এক্সপার্ট, এগুলা থেকেই বাছাই করা। আপনি চাইলে এই 280টাও মুখস্থ করে ফেলতে পারেন, অথবা আপনি নিজে বাছাই করে করে আপনি হচ্ছে প্রিপোজিশন শিখতে পারেন। অ্যাটলিস্ট 300 প্রিপোজিশন যদি আপনি শিখে রাখতে পারেন, আপনার আর কোনো প্রিপোজিশন শিখা লাগবে না। তো দেখুন, আমাদের আজকে এই প্রিপোজিশনের ক্লাসে যেহেতু এখানে 280 প্রিপোজিশন রয়েছে, আমাদের টার্গেট থাকবে 2টা অথবা 3টা ক্লাসে ফুল প্রিপোজিশন শেষ করে ফেলা। 2টা বা 3টা ক্লাসে আমরা কি করব, প্রিপোজিশনটা শেষ করে ফেলবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে প্রিপোজিশন পরীক্ষায় আসবে কিভাবে সেটা একটু দেখুন। এটা রিটেনের চাইতে বেশি কাজে দিবে আপনাদের প্রিলির ক্ষেত্রে, অর্থাৎ এমসিকিউ। অনেক জায়গায় হয়তো অনেক সময় রিটেনে চলে আসতে পারে প্রিপোজিশন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 13 থেকে 16তম গ্রেডে প্রিপোজিশনটা রিটেনে আসে। তো আমাদের রিটেনের জন্যও পড়াশোনা করতে হবে, প্রিলির জন্যও পড়াশোনা করতে হবে। এখন দেখুন, আমরা এখানে প্রশ্নটা কিভাবে আসে, আমরা যদি একটু প্রিপোজিশন খুঁজি, একদমই এই বইয়ের ইন্ডেক্সে খুঁজলেই হবে। ইন্ডেক্সে এই যে নাউন, প্রোনাউন, এরপরে প্রিপোজিশন থাকার কথা। এটা একটু দেখি কোন জায়গায়, এই যে দেখুন প্রেপোজিশন আছে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে প্রেপোজিশন। আমরা যদি প্রেপোজিশনেই যাই বা প্রিপোজিশনেই যাই, এটাতেই দেখুন, আমরা যদি এই যে একদম নিচের দিকেই আসি, এগুলো আসলে নিয়ম দিয়ে বেশি একটা কাজে দিবে না। এই যে বাটের পরে কি হবে প্রিপোজিশন, এটা নিয়ম দিয়ে বেশি একটা কাজে দিবে না। এটা নিয়ম দিয়েও করা যায়, কিন্তু আমাদের মুখস্থ করে ফেলাই ভালো। এই যে এটার পরিবর্তে মানে এর পরে যে কোন প্রিপোজিশনটা হবে, এটা নিয়ম দিয়ে কাজে দিবে না বেশি একটা। নিয়মের চাইতে আমাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখন প্রশ্নটা কিভাবে আসবে, ধরুন প্রশ্নটা এই যে এরকম 4টা অপশন থাকবে, এর মধ্যে দাগাইতে হবে যে কোনো একটা। ধরুন এই যে এই প্রশ্নটাই এরকম একটা ড্যাশ দিয়ে দিবে, এখন বলবে নিচের কোন প্রিপোজিশন বসবে, এই প্রিপোজিশন গুলা দিয়ে দিবে, এটা দাগাইতে হবে। আর রিটেনে কিভাবে আসবে, রিটেনে এই বাক্যটা দিয়ে দিবে এবং এইখানে গ্যাপটা পূরণ করতে হবে। একই জিনিস নিচের অপশন গুলা দিবে না। তার মানে রিটেনেও যেমন, প্রিলিতেও তেমন। আর বাইবাতে প্রিপোজিশন জিজ্ঞাসা করবে না। তো অ্যাটলিস্ট আমাদের প্রিলি এবং রিটেনের জন্যই প্রিপোজিশন পড়তে হবে। এটা এখন আমরা এই বই থেকেও পড়তে পারি, মাস্টার বইও 1000-এর উপরে, মানে 1000-এর কাছাকাছি 937টা মেবি প্রিপোজিশন দেওয়া রয়েছে। আপনি চাইলে এইখান থেকেও পড়তে পারেন, এটাও ভালো একটা প্র্যাকটিস হবে, কারণ পরীক্ষায় এগুলা ডিরেক্ট কমন পড়ে যাবে। আর এগুলো থেকেই বাছাই করে মূলত এইখানে 280টা প্রিপোজিশন আমরা লিখে রেখেছি। তাহলে আমরা যেহেতু 2টা ক্লাসে শেষ করব, তাহলে আজকের ক্লাসে 140-এর মতন আমরা প্রিপোজিশন শেষ করে ফেলবো। এখন দেখুন, প্রথম দিকে আমরা কিছু নিয়মের কথা যদি একটু বলি, নিয়মটা কি হবে, তো আমরা নিয়মটা যদি একটু দেখতে চাই, আচ্ছা আমি আমার কার্সরটা একটু ঠিক করে নেই, আশা করি কার্সরটা দেখা যাবে, না দেখা গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, কার্সর দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখি, আমি চেক করে দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আশা করি। আর যদি কোনো প্রবলেম হয় ক্লাসের মাঝখানে, তাহলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আদারওয়াইজ বুঝতে পারবো না যে কোনো প্রবলেম হয়েছে কিনা। কমেন্ট করলেই হবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। দেখুন, প্রিপোজিশন মানে আমরা সবাই বুঝি পূর্বে বসে, অর্থাৎ কাদের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। নাউন বা প্রোনাউন কিভাবে বুঝি, কোনো কিছুর নাম বুঝাইলেই সেটা নাউন, নর্মালি আমরা এটাই জানি। তো এইখানে আসলে আমাদের তেমন কিছু পড়া লাগবে না, জাস্ট এইখানে বুঝাইছে যে প্রিপোজিশন কিভাবে কাদের পূর্বে বসে। এই যে টেবল একটা নাউন, টেবলের পূর্বে কি বসছে, এই যে অন বসছে টেবল। তাহলে এরকম কোন একটা নাউন যদি থাকে, এই নাউনের পূর্বে কি বসে, প্রেপোজিশন বসে। জাস্ট এইখানে এইটুকুই, এইখানে আর তেমন কিছু নাই। তো আমাদের কি এই নিয়মগুলা শিখতে হবে? না, নিয়মগুলা শিখার দরকার নাই। যেমন এই যে দুইটির মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে বিটুইন বসে, এটা কি বিটুইন। তাহলে এই নিয়মগুলো আমাদের আপাতত শিখার দরকার নাই, কারণ এই নিয়ম দিয়ে আসলে তেমন কোনো কিছু করা যাবে না পরীক্ষার হলে। নিয়ম থেকে কমন বেশি একটা পড়বে না। তারপরে একটু জেনে রাখবেন ফর আসলে কি অর্থে ব্যবহৃত হয়। আমরা নর্মালি জানি ফর জন্য অর্থে ব্যবহৃত হয়,
বা কারণবশত অর্থে ব্যবহৃত হয়, বা পরিবর্তে, পছন্দ, এরকম কিছু অর্থে ফর ব্যবহার করা যায়। জাস্ট এটা জানার জন্য জানা, আর কোনো কারণ নাই। তো ইনটু কেন পরিবর্তন বসতে পারে, এটাও জাস্ট জানার জন্য জানা, মানে তেমন কোনো আসলে গুরুত্ব নাই যে আমাদের এটা শিখতেই হবে। এই যে অফ, কোথায় কোথায় অফ বসে, মালিকানা বুঝাইতে অফ বসে, উপকরণ বুঝাইতে অফ বসে, বয়সের পূর্বে অফ বসে, কারণ বুঝাইতে অফ বসে, সম্পর্ক বুঝাইতে অফ বসে। জাস্ট এইগুলা হচ্ছে একটু মুখস্থ করে ফেলা, যে এইগুলার জন্য আমরা মানে এইগুলার অর্থ জানি। একদম সহজ প্রশ্ন যদি চলে আসে, যেমন কোনো একটা সময় দিয়ে দিয়েছে বা কোনো কিছুর উপরে বোঝাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যেন আমরা অনটা সহজেই দাগাই দিতে পারি। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না আসে, নর্মাল কোনো নিয়ম থেকে প্রিপোজিশন আসে, যদিও পরীক্ষায় নর্মাল প্রিপোজিশন আসবে না, তারপরেও যেন আমরা পারি। অবার কখন ব্যবহার করি, উপরিভাগে, পাশে, কর্তৃত্ব, সময়। এই দেখুন, সময়ের পূর্বে অন বসে, আবার ওভারও বসে, তাহলে এইখানেই তো আমরা অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছি, তাই না? এই জন্যই আমি আসলে এই নোটটার সাথে অ্যাটাচ করে দিয়েছি এটা, যাতে করে আমাদের এই নিয়ম পড়ে আসলে তেমন কোনো কাজে দিবে না, এটাই আমি বুঝাইতে বুঝানোর জন্য এটা আমি এইখানে অ্যাড করেছি। তাহলে এই নিয়মগুলো আসলে আমাদের তেমন কোনো কাজে দিবে না, এই নিয়মগুলো আমরা যথাসম্ভব স্কিপ করব, আমাদের শিখতে হবে। দেখুন, এই যে সময়ের পূর্বে, অনের পূর্বেও সময়ের পূর্বে অন বসে, অ্যাবভ বসে, অ্যাট বসে, তাহলে কোন সময়ের পূর্বে আসলে সময়, এখানে আসলে সময় বলতে কি মিন করছে, এই একটা ঝামেলা আপনাদের মনে হচ্ছে না? সময়ের পূর্বে একটু আগে দেখলাম অন বসে, অ্যাবভ বসে, আবার অ্যাটও বসে, আবার ইনও বসে, তাহলে কোন সময় আমরা দিব? তাহলে এই জিনিসগুলা নিয়ম যে পড়ে প্রিপোজিশন দাগাইতে যাবে, সে বাস খাবে, এটা আমরা ধরে নিতে পারতেছি, তাই না? এই দিকে বুঝাইতে ফর অবশ্যে, আবার টু অবশ্যে, ফর অবশ্যে, টু অবশ্যে, তাহলে দিকও তো দুইটাই বসে, দুইটাই অপশনে থাকবে, ফরও থাকবে, টুও থাকবে, তাহলে আমরা কোনটা বসাবো? তার মানে এটা নিয়ম দিয়ে হবে না, জাস্ট নিয়ম এই জন্যই আমি অ্যাটাচ করে দিয়েছি। এই যে আমি বলছিলাম সময়ের জন্য কি বসে, ইন বসে, অন বসে, এট বসে, অ্যাবভ বসে, এই যে সময়ের জন্য ইন, দেখছেন? তাহলে এই জিনিসটা দিয়ে আসলে কোনো কাজে দিবে না। তো আপনি যদি তারপরেও এইভাবে শিখতে চান, তাহলে আমি এই যে এখানে একটা ছবি অ্যাটাচ করে দিয়েছি, যদিও এটা একদম ক্লিয়ারলি বোঝা যাবে কি দেখা যাবে না, মনে হয় একদম ক্লিয়ার না ছবিটা, তারপরে দেখুন এখানে বোঝা যাচ্ছে। ধরুন আপনার এটা একটা গড়, এটা একটা গড়, এই গড়ের ভিত্তে দেখুন, এই গড়ের ভিত্তে কোনো কিছু আছে মানে ইন, যদি আপনার কোনো গড়ের ভিতরে কোনো কিছু থাকে, সেই রুমের ভিতরে থাকে, তাহলে সেটা হবে কি ইন। আর এটা রুম না বলে আপনি ধরুন এটা একটা বক্স, বক্স চিন্তা করেন, আপনার একটা বক্স, আপনার একটা বাক্স চিন্তা করেন, এটা এই গুলদাগটা হচ্ছে একটা বাক্স, এই বাক্সের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে কি ইন, আর এই বাক্সের মধ্যে ঢুকতেছে এমন যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা হবে কি ইনটু। এই বাক্স থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে ফ্রম, অর্থাৎ বাক্স থেকে, আর বাক্সের দিকে আসতেছে, তাহলে টু, বাক্স থেকে বের হচ্ছে আউট, আর বাক্স থেকে বের হচ্ছে এটাও আউট অফ। তো এইগুলা আসলে দিয়ে তেমন কোনো কাজে দিবে না, এগুলা আসলে কাজে দিবে না। এই নিয়মগুলো হয়তো আপনার ভালো লাগতে পারে, মজা লাগতে পারে, মনে হতে পারে এক ছবিতে সবকিছু শিখাই ফেলা হচ্ছে, সবকিছু পারা যাচ্ছে, কিন্তু আসলেই কোনো কাজের কাম কাজে দিবে না। তো কাজে দিবে কি, প্রিপোজিশন শিখবো কিভাবে? আমার এই ছবিটা হয়তো একদম ক্লিয়ার না, একদম ক্লিয়ার দেখা যাবে না, কারণ ছবি তোলার মাঝখানে একটু ঝামেলা হয়েছে। তারপরেও আপনি একটু, আপনার কাছে যেহেতু নোট আছে, আপনি বুঝতে পারবেন এইটাই সবচেয়ে বেশি কাজে দিবে, এটা শিখতে হবে। এই যে এইখানে অ্যাডহুরেন্ট, অ্যাডহুরেন্টের পরে টু বসে, এটা মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডহুরেন্ট থাকলেই কি বসবে, টু বসবে। অ্যাডহুরেন্ট যেখানেই পাবো, তারপরে আমরা কি বসাবো, টু বসাবো। তার মানে এই বাক্যটা কি, কুরাপশন ইজ অ্যাডহুরেন্ট টু দ্য হনেস্ট। কুরাপশন মানে কি, দুর্নীতি, দুর্নীতি কারো যে কোনো সৎ ব্যক্তির নিকট ঘৃণ্য একটা কাজ। তাহলে এই যে কারো নিকট ঘৃণ্য, এই অর্থটা যদি আপনি মুখস্থ করতে পারেন ভালো, যদি মুখস্থ না করতে পারেন কোনো সমস্যা নাই, পরীক্ষার জন্য আপনার এই অর্থের দরকার পড়বে না, আপনি যেইখানেই অ্যাডহুরেন্ট পাবেন সেখানেই টু বসিয়ে দিবেন। তবে অর্থ মুখস্থ করে রাখতে হবে, এর কারণ হলো
এই যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই যে অ্যাভয়েড, এটার অর্থ জানতেই হবে। অ্যাডহুরেন্টের অর্থ না জানলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? অ্যাডহুরেন্ট একটাই হয় এবং একটার পরেই টু বসে, এটা কারো নিকট ঘৃণ্যই বোঝায়। কিন্তু এই অ্যাভয়েড, এই অ্যাভয়েডের পরে উইথও বসতে পারে, আবার বায়ও বসতে পারে, আবার ইনও বসতে পারে। তাহলে এই অ্যাভয়েডের অর্থ জানতে হবে। অ্যাভয়েডের পরে উইথ বসলে কি হয়? অ্যাভয়েডের পরে উইথ বসলে হয় কারো সাথে থাকা, আর অ্যাভয়েডের পরে বাই বসলে হয় আইন, নিয়ম, সিদ্ধান্ত এগুলা মেনে নেওয়া, অর্থাৎ আইন কানুন মেনে চলা। তাহলে অ্যাভয়েড ইন, ইন বলতে বোঝায় আবার প্রচুর পরিমাণে থাকা। তাহলে দেখুন, না অ্যাবাউন্ডস ইন, আচ্ছা অ্যাভয়েড না, অ্যাবাউন্ডস ইন ওইটা। আচ্ছা এই দুইটা দেখুন, অ্যাভয়েড এবং অ্যাভয়েড উইথ এবং অ্যাভয়েড ইন, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মুখস্থ করতে হচ্ছে, তাই না? অ্যাভয়েডের পরে উইথ থাকলে কি হবে? অ্যাভয়েডের পরে বাই থাকলে কি হবে? বাই হচ্ছে আইন মানা, আর উইথ হচ্ছে কি কারো সাথে থাকা। তাহলে এই যে অ্যাবাইড উইথ মি এ লন, ল্যান্ড, ল্যান্ড এটা মেবি ল্যান্ড বা লর্ড, আচ্ছা যাই হোক। এই যে এইটা কারো সাথে থাকা, কারো সাথে থাকা বলতে অ্যাবাইড উইথ, আমরা এইটা মুখস্থ করব। কারো সাথে থাকা মানে কি? অ্যাবাইড উইথ। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এগুলা খাতায় লিখা, লিখে একটা করে বাক্য বানানো। এই বাক্যই যে লিখতে হবে তা না। আপনি প্রথম কাজ হচ্ছে এই যে অ্যাভুরেন্ট টু, অ্যাভুরেন্ট টু মানে কি কারো নিকট ঘৃণ্য, এটা মুখস্থ করবেন। মুখস্থ করে কি করবেন? আপনি একটা, এটা মুখস্থ করবেন, মুখস্থ করে আপনি একটা বাক্য বানাবেন। এটা দিয়ে বাক্য বানাইয়া নোট করবেন। নোট করে এই নোটটা আবার আমাকে হোয়াটসঅ্যাপে ঠিক এইভাবে একটা পিডিএফ বানিয়ে আমার কাছে পাঠাবেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এটা যদি আপনি করতে পারেন তাহলেই এই প্রিপোজিশন গুলা পারবেন, আদারওয়াইজ হবে না। দেখুন এই যে দা পদ্মা, এই যে এইখানে দেখুন অ্যাবাউন্ডস উইথ, অ্যাবাউন্ডস উইথ আর অ্যাবাউন্ড ইন, এই দুইটার মধ্যে হিউজ একটা পার্থক্য রয়েছে। এবং পেসের একটা জিনিস, এই দুইটা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা পেসের জিনিস, এটা দেখুন এই মাস্টার্স বইয়েও রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে বই থেকেই নেওয়া মূলত। দেখুন আপনাকে দেখাই, অ্যাবাউন্ড ইন আর হচ্ছে অ্যাবাউন্ডস উইথ, এই যে বইয়ে আপনি দেখতে পাবেন। একদম সেম উদাহরণটাই আমি এইখান থেকে নিয়ে নিয়েছি। তো এই জিনিসটা, আচ্ছা যাই হোক, এইখানে আর আমি ওইভাবে খুঁজতে চাচ্ছি না, আপনাদের বোরিং লাগবে, টাইম নষ্ট হবে। আমি বুঝাইতে চাচ্ছি যে এটা দেখুন অ্যাবাউন্ডস উইথ, উইথ দেখুন এই যে একটা পদ্মা, পদ্মা মানে একটা নদী, নদীর মধ্যে মাছ আছে। আচ্ছা নদীর মধ্যে যে মাছ আছে আপনি একটু চিন্তা করুন, এই মাছটা নদীর কি পুরা নদীতে আছে? পুরা নদীতে আছে কিনা, মানে একদম সম্পূর্ণ নদীতে আছে কিনা মাছটা? যদি সম্পূর্ণ নদীতে থাকে, ধরুন এই যে এইখানে এই মানে পুরা নদীতে, আচ্ছা আপনাকে আমি সহজ করে একটু উদাহরণ দিই। একটা নদীর মধ্যে পানি আছে আর একটা নদীর মধ্যে মাছ আছে। নদীর মধ্যে পানি থাকলে পানিটা কিন্তু পুরা নদীতেই থাকবে, আর যদি মাছ থাকে তাহলে নদীর কোনো একটা অংশে থাকবে। যদি কোনো একটা অংশে থাকা বোঝায় তখন আমরা উইথ বুঝে উইথ বসাই, আর যখন পুরাটা থাকে তখন হচ্ছে কি আমরা ইন বসাই। নর্মালি এই যে এখানে হিলসা ফিশ অর্থাৎ ইলিশ মাছ আছে পদ্মাতে, এটার জন্য আমরা উইথ দিছি। কিন্তু এখানে হিলসা ফিশ না থেকে যদি ওয়াটার থাকতো, ওয়াটার পানি থাকতো, তাহলে আমরা কি দিতাম? ইন দিতাম। ইন কেন দিতাম? কারণ পানি থাকলে এই পানিটা তো পুরো পদ্মাতেই আছে, অর্থাৎ পুরাটুকু অঞ্চলেই আছে। আর যখন উইথ দিছি, উইথ মানে কি পরিপূর্ণ আছে কিন্তু বাট কোথায় আছে কি আছে ওইটা জানা নাই। যেমন হচ্ছে আমরা ধরেন, আমরা যদি এইখানে গাছে পাখি আছে এমন যদি থাকতো, তাহলে গাছের পুরা পাতায় পাতায় তোর পাখি নাই, তাহলে আমরা তখন দিতাম কি? উইথ। আর যদি ইন কখন দিতাম? গাছে পাতা আছে, পাতার ক্ষেত্রে আমরা কি দিতাম? ইন দিতাম। বুঝতে পেরেছেন? বিষয়টা বুঝতে পারলে আপনি বলেন যে হ্যাঁ ইয়েস বুঝতে পেরেছেন। নর্মালি দেখুন একটা ইলিশ মাছ পুরা জায়গা মানে পুরা নদীতে ভৈরা তো আর ইলিশ মাছ নাই, নদীর কোনো একটা অংশে আছে, তাইলে তখন আমরা অ্যাবাউন্ডস উইথ বসাবো। আর যদি এখানে পানি থাকতো, যা পদ্মা অ্যাবাউন্ডস ইন ওয়াটার, ওয়াটার থাকলে তখন পানি তো পুরো পদ্মাতেই থাকবে, তখন আমরা কি বসাইতাম? ইন বসাইতাম। ওকে, এই বিষয়টা আছে। আচ্ছা অ্যাবসেন্টের পরে কি হয়? ফ্রম বসে, এটা আপনারা সবাই জানেন। মুখস্থের সিস্টেমটা কি আসলে? অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা।
এটাই মুখস্থ, এভাবেই মুখস্থ করবেন। আর বাক্য রচনা দেখুন একদম সিম্পল সিম্পল বাক্য ব্যবহার করা হয়েছে এই নোটে বুঝার জন্য। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে মিটিং এ কি ছিল, অনুপস্থিত ছিল, ওয়াজের কারণে ছিল হয়েছে। এটা আমরা হচ্ছে ট্রান্সলেশন যখন পড়বো তখন হচ্ছে এইগুলা ইজিলি বুঝে যাব, সমস্যা নাই। আই উইল অ্যাবজলভ ফ্রম মানে কোনো দোষ থেকে মুক্তি করা, অর্থাৎ কোনো অপরাধ থেকে মুক্তি পাওয়া, মানে কোনো প্রতিশ্রুতি থেকে মুক্তি পাওয়া, মানে আমরা কোনো কমিটমেন্ট দেই না, এই কমিটমেন্ট থেকে মুক্তি পাওয়াকে কি বলা হয়, অ্যাবজলভ ফ্রম, অ্যাবজলভ ফ্রম। তাহলে আই উইল অ্যাবজলভ ফ্রম দ্য ব্লেম, আমি একটা ব্লেম থেকে মুক্তি পেয়েছি। ব্লেম মানে হচ্ছে যে উল্টাপাল্টা দেওয়া আর কি, মানে অপবাদ দেওয়া, ব্লেম। আচ্ছা, ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি, এই যে অ্যাকসেপ্টেবল এর পরে কি বসে, টু বসে, অ্যাবজলভের পরে কি বসে, ফ্রম বসে, অ্যাবসেন্টের পরে কি বসে, ফ্রম বসে। এটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। অ্যাবসেন্টের পরে ফ্রম, আপনি এভাবেই মুখস্থ করবেন, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। অর্থের চাইতে গুরুত্ব দিবেন, অ্যাবসেন্টের পরে কি বসে, ফ্রম বসে, অ্যাবজলভের পরে কি বসে, ফ্রম বসে, অ্যাকসেপ্টেবল এর পরে কি বসে, টু বসে, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাক্সেস এর পরে কি বসে, টু বসে, অ্যাক্সেস টু, প্রবেশাধিকার, অ্যাক্সেস টু প্রবেশাধিকার, অ্যাক্সেস টু প্রবেশাধিকার। এভাবে আমাদের মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে অ্যাডহুরেন্ট টু, এটা এক পেজ দুইবার আমি অ্যাড করে দিয়েছি, এক পেজ বারবার অ্যাড হয়ে গিয়েছে দুই তিনবার। আচ্ছা যাই হোক, এই 9 নাম্বারটা দেখুন, অ্যাক্সেসিবল টু, অ্যাক্সেসিবল টু, এই যে অ্যাক্সেসিবল টু, এই যে এটা অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল টু, অর্থাৎ অভিগম্য, অভিগম্য মানে যে প্রবেশ করে না, অ্যাক্সেস হয় না, ভিতরে প্রবেশ করতেছে, ওইটাই হচ্ছে কি অ্যাক্সেসিবল টু। তারপর হচ্ছে অ্যাসপায়ার টু, অ্যাসপায়ার টু, অ্যাসপায়ার আফটারও বসতে পারে আবার টুও বসতে পারে, দুইটাই হইতে পারে। যদি টু থাকে অপশনে তাহলে আপনি টু দাগাবেন, আর টু না থাকলে আপনি আফটার দাগাবেন। অ্যাসপায়ার অর্থ হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার টু তীব্র আকাঙ্ক্ষা করা। পরে অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবলের পরে টু ও বসতে পারে, ফরও বসতে পারে। টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, টু না থাকলে ফর দাগাবেন, আর যদি টু থাকে তাহলে টু ই দাগাবেন। অ্যাকাউন্টেবল টু, অ্যাকাউন্টেবল ফর, এটার অর্থ হচ্ছে দায়ী, কাউকে দায়ী করা। তাহলে অ্যাকাউন্টেবল ফরও বসতে পারে, অ্যাকাউন্টেবল টুও বসতে পারে। এভরিওয়ান ইন দিস ইউনিভার্স ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ অ্যাকশন। তাহলে এই জিনিসগুলা হচ্ছে আমাদের এইভাবে মুখস্থ করতে হবে। এটার পরে কি বসে, অ্যাকাউন্ট উইথও বসতে পারে, অ্যাকাউন্ট অ্যাডও বসতে পারে। এই দুইটার অর্থ হচ্ছে হিসাবপত্র, অ্যাকাউন্ট উইথ, অ্যাকাউন্ট অ্যাড, অ্যাকাউন্ট উইথ, অ্যাকাউন্ট অ্যাড। তাহলে দেখুন এইটা একটু মুখস্থ করতে হবে। অ্যাকাউন্টের পরে উইথ বসলে কি হবে, হিসাবপত্র। যখন আমাদের হিসাবপত্রের এই যে ব্যাংকের কথা বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড, এই যে ব্যাংকের কথা, তখন আমাদের এখানে বুঝতে হবে এটা হিসাবপত্র। এই যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে কি অ্যাকাউন্টটা হিসাবপত্র বোঝাচ্ছে। বাট জবাবদিহিতা অর্থ হিসাবে কিন্তু তখন আর এই উইথ বা এড বসবে না, তখন ফর বা টু বসবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করবেন। এই 13-14 খুবই গুরুত্বপূর্ণ, এই 13-14 মুখস্থ করতে হবে আপনাকে। দেখুন 13-14 আপনি কিভাবে বুঝবেন, অ্যাকাউন্টের পরে যখন উইথ বসাচ্ছেন তখন আসলে ব্যাংক ট্যাঙ্ক বা হিসাব, টাকা পয়সা লেনদেন এমন কিছু থাকতে হবে। আর অ্যাকাউন্টের পরে যখন আপনি এইখানে টাকা পয়সা ব্যাংক ট্যাঙ্ক কিছু পাবেন না, তখন আপনাকে বুঝতে হবে কোনো একটা জবাবদিহিতার জন্য হয়তো আমাকে বলতেছে, তখনই আমাকে জবাবদিহিতার জন্য কি ব্যবহার করতে হবে, ফর বা টু। ফর হচ্ছে মেইন আনসার, ফর না পাইলে আমরা কি দাগাবো, টু দাগাবো। তারপর হচ্ছে এক্সিট, এক্সিট অফ, এক্সিট অফ মানে কি, অভিযুক্ত করা, অভিযুক্ত করা। আচ্ছা এক্সিট না, সরি, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, এটা হচ্ছে অ্যাকিউজড অফ হবে। আমার এখান থেকে অনেকটা গোলা দেখা যায়, তবে এটা অ্যাকিউজড অফই হবে। যদি এক্সিট বলি থাকি তাহলে এটা ভুল। দেখুন অ্যাকিউজড হবে, অ্যাকিউজড। অ্যাকিউজড অর্থ নরমালি অভিযুক্ত করা, আমরা জানি। তো অ্যাকিউজড এর পরে কি বসে, অফ বসে। সবসময় অ্যাকিউজড এর পরে কি বসবে, অফ বসবে, অ্যাকিউজড অফ বসবে, অ্যাকিউজড অফ, এটা মাথায় রাখবেন। এই যে হি ওয়াজ অ্যাকিউজড অফ, আমার এখান থেকে তো অনেকটা গোলা দেখা যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে না। আপনারা হচ্ছে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, বাট আপনাদেরকে একদম মেইন কপিটা দিয়ে দিয়েছি। আপনি যখন লিখতে যাবেন তখন হয়তো মোবাইল থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত করা, অভিযুক্ত করা। অ্যাকিউজড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত করা। আচ্ছা, তাহলে আমাদের এইখান থেকে এটা গেল, অ্যাকিউজড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত করা।
অ্যাকুইটেড অফ অর্থ হচ্ছে খালাস করা, খালাস করা। অ্যাকুইটেড অফ অর্থ হচ্ছে খালাস করা, অব্যাহতি দেওয়া। অ্যাকুইটেড অফ খালাস করা, অব্যাহতি দেওয়া। এটা মুখস্থ করতে হবে, এটা আর কোনো ওয়ে নাই। আপনি হচ্ছে মুখস্থ করে ফেলবেন, লিখে লিখে তারপর হচ্ছে মুখস্থ করে ফেলবেন, এটা প্রতিদিন পড়তে হবে। আচ্ছা, অ্যাকুস্টোমেট টু অর্থ হচ্ছে কি অভ্যস্ত। অ্যাকুস্টোমেট টু অর্থ হচ্ছে অভ্যস্ত। আমরা বলি না আই এম অ্যাকুস্টোমেট টু সাচ এ লাইফ, আমরা আমাদের জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি, ঠিক এইটাই। অ্যাকুস্টোমেট টু অর্থ হচ্ছে কি অভ্যস্ত হওয়া। অ্যাডাপ্ট মানে কি খাপ খাওয়া, মানিয়ে নেওয়া, অর্থাৎ একটা পরিবেশের সাথে, নিউ একটা সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাকেই বলা হয় কি অ্যাডাপ্ট টু। তাহলে একুস্টোমেট টু, অ্যাডাপ্ট টু, এই জিনিসগুলো একটু মনে রাখা খুবই কঠিন। একুস্টোমেটের পরে টু বসে, অ্যাডাপ্টের পরে টু বসে, বাট আপনি যখন বারবার পড়তে থাকবেন একুস্টোমেট টু, একুস্টোমেট টু, একুস্টোমেট টু, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু, দেখবেন আপনার মুখে অনেকটা অটু চলে আসবে। এই জন্য হচ্ছে প্রতিদিন এটা বারবার পড়া, মানে সকালে ঘুম থেকে উঠাই যেমন হচ্ছে আমরা জপতে থাকবো এরকম অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু, অ্যাকুস্টোমেট টু, অ্যাকুস্টোমেট টু। তো এইভাবে যদি আপনি 1 মাস ট্রাই করেন, দেখবেন আপনার ভিতরে এটা অনেকটা আয়ত্ত চলে এসেছে। তো এটার মেইন কাজ হচ্ছে নোট করা, নোট করে বারবার এটা রিভিশন দেওয়া। তাহলে এই যে অ্যাডজাসেন্ট অর্থ হচ্ছে সংলগ্ন, সংলগ্ন। আপনাকে আবারও বলতেছি, আপনি অর্থের চাইতে বেশি গুরুত্ব দিবেন কিসে? আপনি এই যে অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্টের পরে টু বসে এই জায়গাটাতে গুরুত্ব দিবেন। অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, অর্থাৎ এটা নিকটবর্তী বুঝাচ্ছে বা সংলগ্ন বুঝাচ্ছে বা কাছে বুঝাচ্ছে। তো এই যে মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য মস্ক, এই মসজিদটা আমার বাড়ির কাছে। তো এরকম যে মানে অর্থ আপনাকে জানতে হবে, যা অর্থটা মোস্ট ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজাসেন্টের পরে কি বসে? টু বসে। অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, এটা মুখস্থ করতে হবে। এভাবে আপনি মুখস্থ করবেন। দেখুন আমি তো জাস্ট আপনাদেরকে এই নোটটা দিয়ে আমি বলতে পারতাম আপনারা এটা মুখস্থ করে নেন, আমি গ্রামারের পার্টটা পড়াই দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি না। দেখুন আপনি গ্রামার থেকে যে অংশগুলো আসে, গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসে, এগুলা সবাই পারে, এগুলো অনেকটা সিম্পল প্রশ্ন হয়। কিন্তু কঠিন প্রশ্ন বলতে কোনগুলা? এই যে প্রিপোজিশন, ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, তারপরে হচ্ছে ট্রান্সলেশন, এগুলাই হয় কঠিন। এগুলা থেকেই প্রশ্ন করা হয় বেশি, আর এগুলাই পরীক্ষায় পারা যায় না। তো এই জন্যই আমি আপনাদেরকে একদম হাতে ধরাইয়া ধরাইয়া শিখাচ্ছি যে আপনাকে এটা মুখস্থ করতে হবে, একটু মুখস্থ করে নেবেন। আর আমার ক্লাসটা যদি একবার শুনে নাও, অনেকটা কিন্তু মাথায় চলে আসবে, আয়ত্তে চলে আসবে। দেখুন অ্যাডমিট অর্থ কি? ভর্তি হওয়া না, কিন্তু এখানে অ্যাডমিট অফ দিলে অন্য কিছু হয়ে যাবে। আবার অ্যাডমিটের সাথে টু যখন হবে তখন কি? ভর্তি করা। দেখুন ইউ কন্ডাক্ট, পরে হচ্ছে নো এক্সকিউজ, এইখানে কোনো ভর্তি সংক্রান্ত কিছু বলছে কি? এই যে অ্যাডমিট, তারপরে একটা কোনো স্কুল টিস্কুল এরকম কিছু বলছে? বলে নাই। তাহলে এইখানে অ্যাডমিটের অন্য কিছু হবে। তাহলে অ্যাডমিট অফ অর্থ কি? অ্যাডমিট অফ অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া, অর্থাৎ কোনো কিছুতে সুযোগ দেওয়া বা সুযোগ পাওয়া। তাহলে ইউর কন্ডাক্ট মানে হচ্ছে যোগাযোগ করা, নো এক্সকিউজ মানে একটা যে সুযোগ দিব বা ই করবো, তো এইটার জন্যই মূলত কি করতেছি? অ্যাডমিটস অফ ব্যবহার করতেছি। আচ্ছা, অ্যাডমিট মানে এটা আপনি অর্থ জানলে, আর এই যে অ্যাডমিটের পরে কোনটা বসে এটা জানলে আপনার আর তেমন কোনো প্রবলেম হবে না। আপনি প্রিপোজিশন দাগাইতে পারবেন, একদমই ইজিলি দাগাইতে পারবেন। তারপর আমরা প্রিপোজিশনের আগে মেইন অর্থগুলো জানবো, তারপর হচ্ছে এই বইগুলো থেকে একটু প্র্যাকটিসও করে নেব, এই বইগুলো থেকে একটু দেখে নেব। আগে এই 280টা প্রিপোজিশন আমাদের মুখস্থ করতে হবে। অ্যাড হিয়ার টু এর সাথে কি হয়? অ্যাড হিয়ারের পরে টু বসে। অ্যাড হিয়ার টু মানে কি? লেগে থাকা, লেগে থাকা, লেগে থাকা, মানে একবারে লেগে আছে এরকম। অ্যাড হিয়ার টু পরে হচ্ছে অ্যাডভান্টেজেস অর্থাৎ টু। অ্যাডভান্টেজ অর্থ আমরা জানি সুবিধা, তো এটার পরে কি বসে সেটা আমাদের মুখস্থ করতে হবে। অ্যাডভান্টেজ টু বসে, অ্যাডভান্টেজ টু। আচ্ছা, উইথ এফেক্টেড এর পরে কি? এফেক্টেড মানে কি? আক্রান্ত, আক্রান্তর সাথে কি হবে? উইথ বসবে। এফেক্টেড উইথ। তারপরে হচ্ছে এইগুলা হচ্ছে এফেক্টেড উইথ। তারপর হচ্ছে এফিনিটিভ ফর, অর্থাৎ আরোগ্য লাভ করা। এফিয়ার অফ, ভয় পাওয়া। এগ্রি টু কারো সম্মতে রাজি হওয়া। এগ্রি উইথ কারো, মানে এই যে এগ্রি টু, এগ্রি উইথ, এগ্রি অন, এই তিনটা একটু দেখে নেবেন একই সাথে। এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি অন। এগ্রি টু হচ্ছে কারো প্রস্তাবে রাজি হওয়া,
কারো প্রস্তাবে রাজি হওয়া। আর কারো সাথে একমত হইলে এগ্রি উইথ, আর এগ্রি অন হচ্ছে কোনো বিষয়ে একমত হইলে। কোনো বিষয়ে যদি একমত হয় তাহলে এগ্রি অন, আর কারো সাথে যদি একমত হয় তাহলে এগ্রি উইথ, আর কারো প্রস্তাবে যদি রাজি হয় তাহলে এগ্রি টু। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এই তিনটা জিনিস একটু দেখে নেবেন এই এগ্রির ব্যাপারটা। আচ্ছা, তাহলে এগ্রি উইথ, এগ্রি, এটা আমরা কখন ব্যবহার করতে পারি সেটা বুঝতে পারবো। অ্যালার্মড, অ্যালার্মড এর পরে নরমালি অ্যাট বসে, অ্যাট অপশনে না থাকলে বাই বসাবেন। তাহলে এটা অর্থ হচ্ছে ভীত বা উদ্বিগ্ন। অ্যালার্ম, অ্যালার্ম আমরা কখন দিই? যে আমাদের একটা ভয় কাজ করে যে আজকে আমরা মনে হয় ঘুম থেকে উঠতে পারবো না, তখন অ্যালার্ম দিচ্ছি। তো এই অ্যালার্মের পরে কি বসে? অ্যাট বসে, অ্যালার্ম। অ্যালার্জিক, অ্যালার্জিকের পরে কি বসে? টু বসে। কারো প্রতি বিরক্ত হইলে আমরা বলি না আমাদের অ্যালার্জি আছে, অর্থাৎ কোনো খাবারে যদি খাবার খাইতে ইচ্ছা না করে তখন অ্যালার্জির কথা বলি। তো এই অ্যালার্জিক, অ্যালার্জিকের পরে কি বসে? টু বসে। অ্যালার্জিক টু বসে, কোনো কিছুর প্রতি বিরক্ত। অ্যালাইভ, অ্যালাইভ টু, অ্যালাইভ টু অর্থ হচ্ছে পূর্ণ সচেতন, পূর্ণ সচেতন। অল্টারনেটিভ টু, অল্টারনেটিভের পরে কি বসে? টু বসে। অল্টারনেটিভ মানে বিকল্প। আমরা অর্থগুলা তো প্রায় সবাই জানি তাই না, কিন্তু আমাদের মেন সমস্যাটা হচ্ছে ইন বসে নাকি অ্যাট বসে নাকি অফ বসে। এমএইচআর, এমএইচআর এর পরে নরমালি ইন বসে, ইন না থাকলে আমরা কি দাগাবো? অ্যাট দাগাবো। এমএইচআর, এমএইচআর মানে হচ্ছে অপটু, মানে অপেশাদার, মানে এত বেশি একটা এক্সপার্ট না এরকম। অ্যাম্বিটিউয়াস, অ্যাম্বিটিউয়াস অর্থাৎ অ্যাম্বিটিউয়াস অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। তাহলে অ্যাম্বিটিউয়াস এর পরে কি বসবে? অফ বসবে, অফ বসবে। এমিনেবল, এমিনেবল এর পরে কি বসে? টু বসে। এমিনেবল মানে টু বসে। এমিনেবল টু বসে। মান্য করে এমন, এই মান্য করাকেই বলা হচ্ছে কি? এমিনেবল। কাউকে খুব সম্মান করতেছেন, এই সম্মান করাটাকে বলা হচ্ছে কি? এমিনেবল। এমিনেবলের পরে কি বসে? টু বসে। এমিনেবল টু। তাহলে অ্যাংরি, অ্যাংরির পরে কি বসবে? উইথ বসবে। অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ। অ্যাংরির পরে কি বসে? উইথ বসে। অ্যাংরি উইথ, অ্যাংরির পরে যেটা বসে সেটা হচ্ছে উইথ। অ্যাংরি উইথ। আপনারা কি বুঝতেছেন? মোটামুটি ক্লিয়ার এই জায়গাগুলো? আমার লেখা ঠিকঠাক কি দেখা যাচ্ছে? আমাকে হচ্ছে জানাতে হবে, কমেন্ট করে একটু জানাতে হবে যে আপনার মোটামুটি ক্লিয়ার আছে কিনা। আদারওয়াইজ তো আমি নিজেই বুঝতে পারবো না যে আপনারা আসলে বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আর এগুলো হচ্ছে অনেকটা বোরিং পড়াশোনা, আসলে বোরিং পড়াশোনা। বোরিং পড়াশোনা হচ্ছে আপনাকে পড়তে হবে, নিজেরই পড়তে হবে। তারপরেও আমি চেষ্টা করতেছি, আহ তারপরেও আমি চেষ্টা করতেছি যে আপনাকে কি করব। আচ্ছা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মেসেজ দিলেই আমি গ্রুপে অ্যাড করে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে অ্যাড নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন। বেশ কয়েকজন মনে হয় ভর্তি হয়েছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই। আহ, মোটামুটি কোর্সে ভর্তি হয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই। তো তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি গ্রুপে অ্যাড করে দেব। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে এই জিনিসটা, আচ্ছা যাই হোক, আমি গ্রুপেও হচ্ছে পিডিএফটা পোস্ট করে দেবো, নো প্রবলেম। চিন্তার কোনো কারণ নাই, এই ক্লাস শেষে আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে দেখুন, অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ। আচ্ছা, অ্যাংরি উইথ রাগান্বিত। অ্যাংরি উইথ, অ্যাংরির পরে এট কখন বসতে পারে? কারো আচরণ, কারো আচরণের উপর যদি রাগান্বিত হন। এইখানে দুইটা কথা আছে, এই দুইটা কথা একটু বোঝার চেষ্টা করুন। এইখানে দুইটা বিষয় আছে, এইখানে দুইটা বিষয় একটু বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে আপনি কারো উপর রাগান্বিত হচ্ছেন, আর কারো আচরণ করার কারণে আচরণের উপর রাগান্বিত হচ্ছেন। এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করুন। আপনাকে আমি দেখুন একটু বুঝাইয়া দেই, তাহলে হচ্ছে আপনি এইখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এই জায়গায় দেখুন, আমার মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি। আমার বাবা আমার উপর, আমার বাবা মানে আমার, এই যে মি মানে আমাকে, আমাকে, আমার বাবা আমাকে রাগান্বিত করেছিল, রাগান্বিত করেছিল, এটা একটা জিনিস। আমার বাবা আমাকে রাগান্বিত করেছিল এরকম। আর হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে খুবই রাগান্বিত, মানে কারো আচরণ খুব রাগান্বিত, খুব রাগান্বিত। মানে আমার বাবা ছিল, ওয়াস আমার বাবা ছিল, মাই ফাদার আমার বাবা ছিল আমার উপর রাগান্বিত। এই যে মাই এংরি মানে মি। আচ্ছা, এটা ট্রান্সলেশনটা কি হবে আমি একটু বুঝাই দিই আপনাকে, যে আপনি ট্রান্সলেশনটা কিভাবে করবেন। প্রথমে হচ্ছে সাবজেক্টের বাংলাটা লিখবেন, মাই ফাদার মানে কি? আমার বাবা, আমার বাবা। এরপরে হচ্ছে অবজেক্ট থেকে এইভাবে আসবেন, আমার বাবা, এই যে মি আমার,
আমার বাবা আমার অ্যাংরি উইথ, উইথ মানে অ্যাংরি উইথ রাগান্বিত, ওয়াস মানে কি ছিল, তাহলে আমার বাবা আমাকে নিয়ে খুবই রাগান্বিত ছিল, আমার বাবা আমার উপর খুবই রাগান্বিত ছিল, এটার অর্থটা এরকম, আমার বাবা আমার উপর খুবই রাগান্বিত ছিল। আচ্ছা, হি ওয়াজ ভেরি অ্যাংরি, মাই কন্ডাক্ট, এই যে কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, আমার আচরণে, আমার আচরণে, আমার আচরণে সে মানে আমার উপর কি রাগান্বিত ছিল। তো দুইটার অর্থের মধ্যে কি পার্থক্যটা হইলো সেটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এংরি এট এই জায়গায় যখন হইছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার আচরণ, মাই কন্ডাক্ট আমার নিজের আচরণ, এংরি এট আমার আচরণ। আর এইখানে হচ্ছে এংরি উইথ কেউ কারো উপর রাগান্বিত, কেউ কারো উপর রাগান্বিত। ধরুন এইখানে একটা মানুষ আছে, এইখানে একটা মানুষ আছে, এই মানুষটা এই মানুষের উপর যদি রাগান্বিত হয় তখন আমরা কি করব, উইথ ব্যবহার করব। আর যদি কারো আচরণটাই খুব খারাপ থাকে, আচরণটাই খারাপ থাকে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাংরি অ্যাট ব্যবহার করব। আমি যদি বলি আমার আচরণ খুব খারাপ বা আমার আচরণে আমি খুব বিরক্ত, তখন হচ্ছে আমার আচরণের কথাটা যখন আসবে তখন হচ্ছে আমরা উইথ ব্যবহার মানে অ্যাট ব্যবহার করব। আর যদি কারো উপর রাগান্বিত হই তাহলে উইথ ব্যবহার করব। যাই হোক, দুইটা অপশন একসাথে আপনি পাবেন না, যেখানে উইথ পাবেন সেখানে দেখবেন আর অ্যাট নাই, আর যেখানে অ্যাট পাবেন সেখানে উইথ পাবেন না, একই অপশনে দুইটা থাকবে না। তো এই জায়গা থেকে আসলে চিন্তার কোনো কারণ নাই, এত না বুঝলেও হবে, আপনি জাস্ট মুখস্থ করে নেবেন, অ্যাংরির পরে উইথ বসে, অ্যাংরির পরে অ্যাটও বসে, তো যেটা অপশনে থাকবে সেটাই জায়গায় ফেলবো, দুইটা কখনো একসাথে থাকে না। আর যদি দুইটাও থাকে, আপনি যদি বাংলা নাও বুঝতে পারেন তাহলে উইথটা জায়গায় দিয়ে চলে আসবেন, যখন উইথ উপস্থিত থাকবে তখন আসলে অ্যাট দিবে না, এরকম হয় না। তাহলে অ্যাংরি অ্যাবাউট, কোনো কারণে যদি রাগান্বিত থাকে তাহলে হবে কি, অ্যাংরি অ্যাবাউট। কোনো কারণে যদি রাগান্বিত থাকে তাহলে হবে কি, অ্যাংরি অ্যাবাউট। এটাও একটু দেখে নিয়েন, অ্যাংরি অ্যাবাউট। তাহলে অ্যাংজাইটি, অ্যাংজাইটি অ্যাবাউট, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা করা, অ্যাংজাইটি মানে কি, দুশ্চিন্তা করা, অ্যাংজাইটি অ্যাবাউট, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা করা। তাহলে অ্যাংজাইটি অ্যাবাউট অর্থ হবে কি, দুশ্চিন্তা করা। অ্যানজিয়াস অ্যাবাউট, অ্যানজিয়াস অ্যাবাউট, তাহলে হচ্ছে অ্যানজিয়াস অ্যাবাউট, অ্যানজিয়াস অ্যাবাউট, তাহলে এটা কি হবে, উদ্বিগ্ন, অ্যানজিয়াস অ্যাবাউট এটা হচ্ছে উদ্বিগ্ন। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম বাদে বা ছাড়া, মানে কোনো কিছু ছাড়া বা এটা থাকলে অ্যাপার্ট ফ্রম ব্যবহার করব, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম। এই যে অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু কোনো কিছুর প্রতি খুবই বিরক্ত হইলে তখন সেটা হয়ে যাবে কি, অ্যান্টিপ্যাথি। কোনো কিছুর উপর যদি আপনি খুবই বিরক্ত হয়ে যান তখন সেটা হয়ে যাবে কি, অ্যান্টিপ্যাথি। আচ্ছা, অ্যাপাথি টুয়ার্ডস, অ্যাপাথি টুয়ার্ডস কোনো কিছুর প্রতি খুবই অনীহা হয়ে গেলে সেটা অ্যাপাথি টুয়ার্ডস হয়ে যাবে। অ্যাপোলজি টু, অ্যাপোলজি টু হতে পারে, ইনও হতে পারে বা ফরও হতে পারে। তাহলে এখানে অ্যাপোলজি টু আছে আর ফর আছে, তাহলে দুইটাই হতে পারে, অ্যাপোলজি টু আর অ্যাপোলজি ফর। অ্যাপোলজি টু, অ্যাপোলজি ফর অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা। আমরা যখন কারোর প্রতি দুঃখ প্রকাশ করতে চাই তখন কি হয়, অ্যাপোলজি টু হয়। কারো প্রতি যদি আমরা দুঃখ প্রকাশ করতে চাই তখন কি হবে, অ্যাপোলজি টু। অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড এটও হতে পারে, বিফোরও হতে পারে, ইনও হতে পারে, তিনটা জিনিস হতে পারে অ্যাপিয়ার্ড। তো অপশনে যেটা থাকবে সেটাই দাগাবেন। এর মাঝখানে অ্যাপিয়ার্ড এট হচ্ছে অংশগ্রহণ করা, অ্যাপিয়ার্ড এট হচ্ছে অংশগ্রহণ করা, অ্যাপিয়ার বিফোর হচ্ছে হাজির হওয়া, অ্যাপিয়ার ইনও কি, হাজির হওয়া, দুইটার অর্থই হাজির হওয়া। একটা অপশনে থাকলে আরেকটা থাকবে না, একটা অপশনে থাকলে আরেকটা থাকবে না, চিন্তার কোনো কারণ নাই। অ্যাপিয়ার, অ্যাপিয়ার বিফোরও দাগাইতে পারেন, অ্যাপিয়ার ইনও দাগাইতে পারেন, দুইটাই কি, হাজির হওয়া, হাজির হওয়া। অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর অর্থ হচ্ছে কি, ক্ষুধা, ক্ষুধা অর্থাৎ ভুগ লাগা অর্থাৎ ক্ষুধা। অ্যাপিটাইট মানে অ্যাপিটাইট ফর হচ্ছে ক্ষুধা, অর্থাৎ অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর অর্থ ক্ষুধা, অ্যাপিটাইট ফর অর্থ ক্ষুধা। অ্যাপয়েন্টমেন্ট উইথ, অ্যাপয়েন্টমেন্ট কারোর সাথে আমরা সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই না, ঠিক ওইটাই অ্যাপয়েন্টমেন্ট উইথ। অ্যাপয়েন্টমেন্ট উইথ অর্থ হচ্ছে কারোর সাথে গিয়ে সাক্ষাৎ করা। আচ্ছা, অ্যাপয়েন্টেড টু, অ্যাপয়েন্টেড টু মানে কোনো পদে যদি যুক্ত করে দেই তখনই আমরা সেটাকে কি বলি, অ্যাপয়েন্টেড টু, অ্যাপয়েন্টেড টু। অ্যাপয়েন্টেড অফ মানে হচ্ছে কি, অনুমোদন নেওয়া, অ্যাপয়েন্টেড অফ হচ্ছে অনুমোদন নেওয়া অর্থাৎ অনুমতি নেওয়া, সম্মতি নেওয়া, এটাই। আচ্ছা, অ্যাপটিটিউড ফর স্বাভাবিক দক্ষতা, অ্যাপটিটিউড ফর স্বাভাবিক দক্ষতা। আর্গু উইথ, আর্গু উইথ অর্থ হচ্ছে কারোর সাথে
মানে হচ্ছে তর্ক করা হচ্ছে আর্গু, আর্গু উইথ কারো সাথে তর্ক করা, আর্গু অ্যাবাউটও হতে পারে, ওভারও হতে পারে। কোনো বিষয়ে যদি তর্ক করি তাহলে আর্গু অ্যাবাউট বা ওভার হবে। আর আর্গু ফর কোনো কিছুর পক্ষে তর্ক করা, আর্গু ফর হবে কি কোনো কিছুর পক্ষে তর্ক করা, আর্গু ফর কোনো কিছুর পক্ষে তর্ক করা। তারপরে অ্যারাইভড, অ্যারাইভড এট অর্থাৎ উপস্থিত হওয়া, কোথায় পৌঁছানো সেটা হচ্ছে কি উপস্থিত হওয়া। এগুলো হচ্ছে মাস্টার বইয়েরই কি উদাহরণ, আপনি ওইখান থেকেই পাবেন, বা এই যে এক্সপার্ট বই যে কোনো একটা বই থেকে নিলেই হবে। মূলত এদের উদাহরণ না, এটা হচ্ছে চাকরির পরীক্ষায় বিভিন্ন জায়গায় এসেছে এই উদাহরণ। আপনি যত জায়গায় পরীক্ষা দেবেন এই পরীক্ষা দেখুন, এই বইগুলা লিখাই হয়েছে মূলত পরীক্ষার প্রশ্ন দিয়া। এই যে এইখানে দেখুন আপনি, এগুলা কি প্রশ্ন দিয়া, এই যে কত সালে কোন, এই যে প্রাথমিক শিক্ষকে আসছে, এইখানে আসছে, তারপর হচ্ছে বিভিন্ন প্রশ্ন। দেখুন এইগুলো সবই হচ্ছে কি শুধু প্রশ্ন। বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, এই যে বিসিএস আসছে, এই যে প্রবাসক নিবন্ধনে আসছে, সোনালী ব্যাংকে আসছে, এই যে পেট্রো বাংলাতে আসছে। মূলত এইগুলা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের। ঠিক এই বইও সেম কাজটাই হয়েছে, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলাকে নিয়ে কি করা হয়েছে, এই প্রিপোজিশন গুলা সাজানো হয়েছে। তার মানে আমার ওই যে নোটটা আপনাদেরকে যেটা দিচ্ছি এইটাও দেখবেন, এইখান থেকে আরো আমি বাছাই করছি যেই প্রশ্নগুলা বেশি চাকরির পরীক্ষায় আসছে, ঠিক ওইগুলারে কি করা হয়েছে এইখানে নিয়ে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, এই নোটটাই ভালো করে পড়বেন। এই নোটটা যদি ভালো করে পড়তে পারেন তাহলেই হয়ে যাবে। আসলে এটা হচ্ছে আমি পড়াই দেওয়ার চাইতে আপনি মুখস্থ করা বেশি ভালো হবে। তবে আসলে আমাদের এই বয়সে এসে তো আর নিজে নিজে পড়তে ইচ্ছে করে না। এই জন্য আমরা কি করি, যে একটা কোর্সে ভর্তি হয়ে থাকলে রেগুলার পড়তে পারে। এই যে দেখুন একটা প্রশ্ন পাবেন যেগুলা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে নাই। এই যে দেখুন বিসিএস এর প্রশ্ন, এই যে 13তম বিসিএস এর প্রশ্ন, এই যে লিখিততে এসেছিল। তো এই যে এইগুলা প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, এই যে দেখুন এই যে প্রশ্ন, এই যে 15তম বিসিএস আমি এখানে দেখাচ্ছি দেখুন, এগুলো হচ্ছে বিভিন্ন চাকরির প্রশ্ন। এই যে 27তম বিসিএস, আমি যারা একটু নিচের দিকে যাই নিবন্ধনের প্রশ্ন পাবো, ইয়ের প্রশ্ন পাবো, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো পাবো। এগুলাই হচ্ছে এইখানে আসলে দিয়ে দেওয়া হয়েছে, এই যে সেম জিনিসগুলা আমি এইখান থেকে দেখাইলেও যেটা হইতো, আমার ওই নোট থেকে দেখাইলেও ওই একই জিনিস হচ্ছে। মূলত এটা আমাদেরকে একটু মুখস্থই করতে হচ্ছে, এখানে আর আসলে তেমন কিছু নাই যে আমরা এই যে এটা যাই করি না কেন, এটা মূলত আমাদের কি করতে হবে, সে মুখস্থই করতে হবে। এখানে আর কোনো সুযোগ নাই যে আমরা এটাকে স্কিপ করব বা অন্য কিছু করব, এটা আমাদের কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো যাই হোক, এটা একটু বোরিং পড়াশোনা, আপনারা আসলে কেমন লাগতেছে আমি জানি না, বাট ইংলিশে আমি প্রথম দিকে বোরিং পড়াশোনাই রাখছি। কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে কেউ কোনো সময় শিখায় নাই, আমাদের স্যাররা এগুলা শিখায় নাই, এই জন্যই আমরা আসলে এগুলা ভালো করতে পারি না। তো এই জন্য আমাদের এগুলা মুখস্থ করতে হচ্ছে। দেখুন অ্যাশেমড হচ্ছে কারো আচরণে যদি লজ্জা পান তাহলে সেটা কি হবে, অ্যাশেমড হবে, অ্যাশেমড উইথ। তাহলে এটা একটু পড়বেন। আক্স ইন, আক্স ইন, আক্স ইন কি হবে, অর্থাৎ ভিতরে আসতে পারি এরকম যদি কোনো জিজ্ঞাসা করি আহ, তাহলে সেটা হবে আক্স ইন, এরকম। তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। অ্যাটেন্ডের পরে আপনও বসতে পারে, এটও বসতে পারে, সেটা কি হবে, সেবা করা। অ্যাটনের পরে কি বসতে পারে, ফর বসতে পারে। পাশ্চিত্য করা, এটা হচ্ছে পাশ্চিত্য করা। তো এখন আমরা দেখি অ্যাওয়ার অফ মানে কি সচেতন, অ্যাওয়ার অফ হচ্ছে সচেতন, অ্যাওয়ার অফ অর্থ হচ্ছে কি সচেতন। ব্যান্ট আপন মানে কি সংকল্প করা, সংকল্প করা। বিয়ার্ফড অফ বঞ্চিত, বঞ্চিত। তো এইগুলো হচ্ছে জাস্ট আমাদের মুখস্থ করতে হবে, আর কোনো সুযোগ নাই। ব্লেসড উইথ অর্থ হচ্ছে সন্তান থাকা, ব্লেসড উইথ বা স্বাস্থ্য থাকা একই কথা। তো ব্লাশ উইথ লজ্জায় লাল হয়ে যাওয়া, লজ্জায় লাল হয়ে যাওয়া। ব্লাইন্ড টু অন্ধ মানে এরকম। তো এই জিনিসগুলা বোর্ডের পরে কি বসে, অন বসে। কারো আহ চিন্তা করা মানে বিষণ্ণভাবে চিন্তা করা, এটা হচ্ছে এটা। কেয়ার অ্যাবাউট উদ্বিগ্ন হওয়া। ক্যাচ হিম আহ আহ মানে কট কট বাই, এটা কট বাই অর্থাৎ আহ কট বাই হাত কান বা লেজ চেপে ধরা, অর্থাৎ এটা ক্যাচ মানে ক্যাচটাই
ক্যাচ বাই চেপে ধরা, কজ ফর অর্থাৎ কারণ, বা এই যে কজ অফ পূর্ববর্তী বা অতীত ঘটনার কোনো কারণ থাকলে সেটা। তাহলে আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে, যেহেতু 280 রয়েছে, আমি আর এভাবে আর পড়াচ্ছি না, এভাবে জাস্ট আমার এই নোটটাই দেওয়া, আজকের মেসেজ হচ্ছে এইটুকুই। আপনারা এটা হচ্ছে 140টা মুখস্থ করবেন, 280 আছে এইখানে, দেখুন আপনাদের মুখস্থ করতে হবে কয়টা, 140, 140টা মুখস্থ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা 140 থেকে আবার শুরু করব। এই যে 140 পর্যন্ত আপনি মুখস্থ করবেন, এই পর্যন্ত, এই 140টা হচ্ছে আপনার কাজ। কালকের মাঝখানে এটা মুখস্থ করবেন, মুখস্থ করে নোট করে আমাকে নোটটা দেখাবেন। আপনার নিজের নোট থাকতে হবে, এই যে নোট থাকতে হবে, এটা মুখস্থ করতে হবে। আপনি নোট করে 140টা নোট করে আপনি আজকেই মুখস্থ করে আমাকে দেখাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এইচডব্লিউ। এটা খুব কঠিন ভাবে আপনি পালন করুন। 140টা এইচডব্লিউ দিয়ে রাখলাম, 140টা প্রিপোজিশন একদম মুখস্থ করে ফেলতে হবে। কালকের মাঝখানে নোট করে নোটটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। এটা সবার সবার হোমওয়ার্ক। 140টা হোমওয়ার্ক আপনারা এই 140 পর্যন্ত দেখবেন। তো 140 পর্যন্ত দেখলেই হবে, এই বই থেকে আসলে পড়তে হবে না, এই মাস্টার বই থেকেও পড়তে হবে না প্রিপোজিশন। আপনি ওইখান থেকে 140টা প্রিপোজিশন একদম খাতায় লিখে মুখস্থ করে আমাকে আজকেই দেখাবেন, বুঝছেন? এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এটা আজকে রাতে করবেন, কালকে রাতের আগে আপনি হচ্ছে এটা আমাকে দেখাবেন, কালকে রাতের আগেই আমাকে এটা দেখাবেন। তাহলে কালকে হচ্ছে আমরা বাকি 140টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করতেছি না, আপনারা এটা পারবেন আশা করি, এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। কারো কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন নিব এখন। কারো কোনো কিছু বলার থাকলে এখনই কমেন্ট করুন, প্রশ্ন দিব, হচ্ছে প্রশ্ন নিব আপনাদের। কারো কোনো প্রশ্ন আছে থাকলে হচ্ছে বলুন। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে তা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় আমি আবার আপডেটগুলো জানিয়ে দেই, আপনারা সবাই জানেন। ওখান থেকেই আপনারা লিঙ্কে ক্লিক করে আবার পরবর্তী ক্লাসে জয়েন হয়ে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।